আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আয়রন ম্যান 2 মুভির এক্সপ্লেনেশন ভিডিও, যার মাধ্যমে আপনারা আয়রন ম্যান 2 মুভির সম্পূর্ণ গল্প সহজ বাংলায় জানতে পারবেন। আয়রন ম্যান 1 মুভির যেখানে শেষ হয়েছিল, আয়রন ম্যান 2 মুভির গল্প ঠিক সেখান থেকেই শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই টনি নিজেকে আয়রন ম্যান হিসাবে ঘোষণা দেওয়ার পর থেকে সারা দেশে আলোড়ন তৈরি হয়ে যায়। বিভিন্ন টিভি চ্যানেল টনির সেই বক্তব্য প্রচার করতে থাকে। এই সময় আমরা ইভান নামের একজনকে দেখতে পাই, যে ছিল ডক্টর হু ইয়েনসেনের ছেলে। আর ডক্টর হু ইয়েনসেন হলো সেই ব্যক্তি যে আয়রন ম্যান 1 মুভিতে টনির জীবন বাঁচিয়েছিল। এই সময় আমরা ডক্টর হু ইয়েনসেনকে অনেক অসুস্থ অবস্থায় দেখতে পাই। ইভান এই সময় তার বাবাকে সেবা করছিল। এই সময় ডক্টর ইয়ানসিন ইভানের কাছে ক্ষমা চায়, কারণ সে তার ছেলেকে নিজের জ্ঞান ছাড়া আর কিছুই দিতে পারেনি। একথা বলার সাথে সাথেই ডক্টর হু ইয়ানসিন মারা যায়। ইভান এই সময় তার বাবার জন্য অনেক কান্না করে। এরপর ইভান একটি কাপড়ে টনির রিয়েক্টরের নকশা দেখতে পায় এবং সেও একই ধরনের একটি রিয়েক্টর বানানোর কাজে লেগে পড়ে এবং এক পর্যায়ে ইভানও সেই রিয়েক্টর বানাতে সক্ষম হয়। আর এর মাসখানিক পর আমরা আয়রন ম্যান অর্থাৎ টনিকে আকাশে উঠতে দেখি এবং উড়ে উড়ে সে একটি প্রোগ্রামে এসে হাজির হয়, যেখানে টনি অনেক গর্ব করে জানায় আজ পর্যন্ত এমন কেউ নেই টনির আয়রন ম্যানের সাথে মোকাবেলা করতে পারবে। টনি জানায় সে আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করে যেতে চায়। টনির কথা শুনে প্রোগ্রামের সকলেই হাততালি দিতে শুরু করে। এরপর আমাদের স্টার্ক ইন্ডাস্ট্রির ইতিহাস দেখানো হয়, যেখানে আমরা একটি ভিডিওতে টনি বাবাকে দেখতে পাই, যে স্টার্ক ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ছিল। সে স্টার্ক ইন্ডাস্ট্রির মাধ্যমে বিশ্বকে উন্নত ও শান্তিপূর্ণ করে গড়ে তুলতে চেয়েছিল। এই সময় টনির শরীর কিছুটা খারাপ হচ্ছিল, যেখানে টনির রক্তে বিষাক্ত পদার্থের পরিমাণ ছিল 19%। তাই টনি দ্রুত বাড়ি যেতে শুরু করে, কিন্তু সেখানে সকলেই টনির থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করছিল। এরপর টনি নিজের গাড়ি চালিয়েই চলে আসে। পরের দিন টনির আয়রন ম্যানকে নিয়ে একটি আইনি বৈঠক বসে, যেখানে সরকার পক্ষ জানতে চায় টনির কাছে কোনো বিশেষ হাতিয়ার আছে কিনা। টনি জানায় নেই। তারা জানতে চায় ওই আয়রন ম্যান আপনার কি? টনি জানায় ওইটা আমার মেশিন, কিন্তু সেটা হাতিয়ার না। কিন্তু তারা জানায় এটা একটা হাতিয়ার। তাই সরকার চায় টনি তার আয়রন ম্যানকে সরকারের হাতে তুলে দিক, কিন্তু টনি জানায় তা কোনোদিনও হবে না এবং আরও বলে আমি নিজেই আয়রন ম্যান আর ওই স্যুটই আমি আয়রন ম্যানকে আপনাদের হাতে তুলে দেওয়া মানে নিজেকে আপনাদের গোলাম বানিয়ে তোলা, আর আমি তা কোনোদিনও করব না। এই সময় তারা জাস্টিন হ্যামার নামের একজন হাতিয়ার এক্সপার্টকে ডেকে আনে, এটা পরীক্ষা করার জন্য যে আয়রন ম্যান আসলে হাতিয়ার কিনা। কিন্তু টনি জাস্টিন হ্যামারকে এক্সপার্ট মানতে রাজি না। এই সময় জাস্টিন হ্যামার বলে আমি মানি আমি এক্সপার্ট না, কিন্তু এক্সপার্ট হলেন আমাদের টনি স্টার্ক। সে আরও জানায় টনির মতে তার হাতিয়ার সবচেয়ে শক্তিশালী, কিন্তু আমি তা মানি না। এই সময় টনির বন্ধু রডিকে ডাকা হয়। রডি আয়রন ম্যানকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে, যা এখন তাকে সবার সামনে উপস্থাপন করতে বলা হয় এবং তাকে শুধু রিপোর্টের একটি অংশ পড়তে বলা হয়, যেখানে আয়রন ম্যানের নেগেটিভ দিক বলা হয়েছে। কিন্তু রডি এই সময় ওই অংশের সাথে সাথে আয়রন ম্যানের ভালো দিকগুলো বলতে শুরু করে, তাই এই সময় তাকে থামানোর চেষ্টা করা হয়। এরপর তারা রডিকে একটি স্যাটেলাইট ভিডিও দেখাতে বলে। সে ভিডিওতে আমরা দেখতে পাই কিছু লোক আয়রন ম্যানের মতো একটি নকল স্যুট তৈরি করেছে, যা বর্তমানে হামলার জন্য প্রস্তুত। কিন্তু টনি তখন সেখানে বসেই সেই স্যুট হ্যাক করে স্যুটটিকে ধ্বংস করে ফেলে এবং পরবর্তীতে এমন একটি ভিডিও অন করে যেখানে আমরা জাস্টিন হ্যামারকে আয়রন ম্যানের মতো একটি স্যুট বানাতে দেখি। তাই জাস্টিন হ্যামার দ্রুত সে ভিডিও অফ করে দেয়। পরবর্তীতে টনি জানায় সে আমেরিকাকে নিউক্লিয়ার হামলা থেকে রক্ষা করেছে, তাই সরকারের উচিত তাকে ধন্যবাদ দেয়া। সে আরও জানায় আমি আমার স্যুট কাউকেই দেব না, আর বিশ্বের শান্তির দায়িত্ব সরকারের উপর না, বরং আমার উপর। এই বলে সে প্রোগ্রাম থেকে চলে যায়। অপরদিকে ইভান টনির এসব কথা টিভিতে দেখছিল এবং তার নিজের হাতিয়ার তৈরি করছিল, আর এখন ইভানের হাতিয়ার সম্পূর্ণ রেডি। অপরদিকে আমরা দেখতে পাই টনির রক্তে বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে 24% হয়ে গিয়েছে। টনির রোবট তাকে জানায় মনে হয় আপনার আয়রন ম্যান স্যুট বেশি বেশি ব্যবহার করার জন্যই আপনার শরীর দ্রুত খারাপ হচ্ছে, এমনকি রিয়েক্টরের প্যারাডিয়াম কোর দ্রুত নষ্ট হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই টনি তার স্টার্ক ইন্ডাস্ট্রির দায়িত্ব এখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটসের হাতে তুলে দেয়, আর ইভানও তার পাসপোর্ট রেডি করছে রাশিয়া থেকে আমেরিকা আসার জন্য। পরবর্তীতে টনি তার বাসায় তার বন্ধুর সাথে বক্সিং খেলছিল। এই সময় একজন লেডি উকিল আসে তাদের বাসায়, কারণ টনি তার কোম্পানির মালিকানা পেপার পটসের নামে হস্তান্তর করবে আজ। টনি এ সময় ওই উকিলের নাম জানতে চাইলে সে জানায় তার নাম নাতাশা। টনি তখন তাকে বক্সিং রিংয়ে রাখে বক্সিং খেলার জন্য, কিন্তু পেপার পটস টনিকে জানায় সে একজন উকিল, কোনো বক্সিং প্লেয়ার না। তবে নাতাশা এই সময় বক্সিং রিংয়ে আসে এবং টনি বক্সিং রিং থেকে নেমে এসে নাতাশার প্রোফাইল চেক করতে শুরু করে। অপরদিকে টনির বন্ধু নাতাশাকে বক্সিং খেলা শেখাতে শুরু করে, কিন্তু নাতাশা প্রথমবারেই টনির বন্ধুকে হারিয়ে দেয়। এরপর টনি পেপারে সাইন করে তার কোম্পানির মালিকানা পেপার পটসের নামে হস্তান্তর করে দেয়। অপরদিকে মোনাকো শহরে আজ একটি কার রেসিং হবে। সেই প্রোগ্রামে আমরা টনি ও পেপার পটসকেও যেতে দেখি,
যেখানে নাতাশা ও জাস্টিন হ্যামারকেও দেখতে পাওয়া যায়। এখানে টনি দেখতে পায় তার রক্তে বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে এখন 53% গিয়ে পৌঁছেছে। আর এরপরেই আমরা টনিকে সেই রেসিংয়ে অংশ নিতে দেখি, যা দেখে সকলেই অনেক অবাক হয়। এই সময় সে কার রেসিংয়ে আমরা ইভানকেও দেখতে পাই। সে মূলত একজন ভলেন্টিয়ার হিসাবে এসেছে। আর ইভান এই সময় তার হাতিয়ার নিয়ে কার রেসিংয়ের মাঝখানে চলে আসে এবং তার হাতিয়ার ব্যবহার করে বিভিন্ন রেসিং কার ধ্বংস করতে শুরু করে, যা দেখে পেপার পটস গাড়ি নিয়ে সেই রেসিং পয়েন্টে আসতে শুরু করে টনিকে বাঁচানোর জন্য। ইভানের আক্রমণে তখন চারদিকে আতঙ্ক শুরু হয়ে যায়। ইভান এই সময় টনির গাড়িতে আক্রমণ করে গাড়িটিকে দুটুকরো করে দেয়। টনিও এই সময় অনেক আহত হয়। টনি তার গাড়ি থেকে বের হয়ে ইভানকে আক্রমণ করার চেষ্টা করলে সে ইভানের সাথে পেরে ওঠে না, কেননা টনির কাছে তখন আয়রনম্যান স্যুটটি ছিল না। তাই টনি কোনোভাবে নিজে আত্মরক্ষা করার চেষ্টা করছিল। আর তখন পেপার পটসের গাড়ি এসে ইভানকে ধাক্কা দেয়। তারা ভেবেছিল ইভান মারা গেছে। আর ঠিক তখনই ইভান আবার পেপার পটসের গাড়িতে আক্রমণ করে। টনি এই সময় গাড়ি থেকে তার আয়রনম্যান স্যুট নিয়ে নিজেই আয়রনম্যানে পরিণত হয়। এরপর ইভান ও আয়রনম্যানের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। কিন্তু প্রথম দিকে আয়রনম্যান ইভানের সাথে পেরে না উঠলেও শেষ পর্যন্ত সে ইভানকে কাবু করতে সক্ষম হয় এবং পুলিশ ইভানকে ধরে নিয়ে যায়। তবে এই সময় টনির আয়রনম্যান স্যুট অনেক ক্ষতিগ্রস্ত হয়, যা আবার চোখে পড়ে জাস্টিন হ্যামারের। পরবর্তীতে টনি ইভানের সাথে দেখা করতে যায়। টনি ইভানকে জানায় তার চেষ্টা ভালো ছিল, তবে সে আরেকটু পরিশ্রম করলে সে আরও ভালো হাতিয়ার বানাতে পারত, যা সে বিভিন্ন দেশে ভালো দামে বিক্রিও করতে পারত। টনি জানতে চায় তোমাকে এসব কে শিখিয়েছে। ইভান জানায় আমার বাবা অ্যান্টন। কিন্তু টনি এই সময় অ্যান্টনকে চিনতে পারছিল না। ইভান বলে আমার বাবার জন্যই আজ তুমি বেঁচে আছো। কিন্তু টনি বলে আমি বেঁচে আছি কারণ তোমার নিশানা সঠিক ছিল না। এরপর টনি সেখান থেকে চলে যায়। অপরদিকে কিছু লোক টনির বিপক্ষে টিভিতে বিভিন্ন কথা বলতে শুরু করে। তারা জানায় টনি বলেছিল আয়রনম্যানের মতো হাতিয়ার আর কারো কাছেই নেই এবং আগামী 5 থেকে 10 বছরেও তা কেউ বানাতে পারবে না। কিন্তু মাত্র 10 দিনের মাথায় আমরা সত্য দেখতে পেলাম। অপরদিকে আমরা ইভানকে দেখতে পাই, যেখানে একজন পুলিশ এসে ইভানকে খাবার দিয়ে যায়। আর সেই খাবারের প্লেটে একটা চিঠি ও একটা টাইম বোমা ছিল এবং তার একটু পরেই সেখানে একজন নতুন কয়েদিকে নিয়ে আসা হয়, যার কয়েদি নাম্বার ও ইভানের কয়েদি নাম্বার একই ছিল। ইভান বিষয়টা বুঝতে পেরে ওই কয়েদিকে মেরে আহত করে এবং তার লকআপে ওই টাইম বুম অন করে দেয়। এই সময় একজন পুলিশ এসে ইভানকে লকআপের চাবি দিয়ে যায়, যা দিয়ে সে লকআপ করে বের হয়ে যায়। তখন অন্য একজন পুলিশ ইভানকে আটকাতে চাইলে ইভান তাকে মেরে চলে যেতে শুরু করে। আর ঠিক তখনই সেই বোমা বিস্ফোরণ হয় এবং অ্যালার্ম বেজে ওঠে। এই সময় দুজন পুলিশ এসে ইভানের মুখ কাপড় দিয়ে ডেকে তাকে একটি গাড়িতে তুলে দেয়। পরবর্তীতে ইভানকে জাস্টিন হ্যামারের কাছে নিয়ে আসা হয়। মূলত জাস্টিন হ্যামারই ইভানকে জেল থেকে নিয়ে এসেছে। এই সময় খাবার খেতে খেতে জাস্টিন হ্যামার ইভানের অনেক প্রশংসা করে, কারণ সে আয়রনম্যানের সাথে খুব ভালো টক্কর দিয়েছে। এই সময় জাস্টিন হ্যামার ইভানকে একটি অফার দেয়, আর তা হলো সে ইভানকে টাকা দেবে আর ইভান তার জন্য আয়রনম্যানের সাথে টক্কর দেওয়ার মতো একটা স্যুট তৈরি করে দেবে। অপরদিকে টনির বাড়িতে টনির সাথে দেখা করতে আসে রডি। এই সময় টনি ইভান সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। টনি জানতে পারে ইভানের বাবা অ্যান্টন একজন রাশিয়ান ইঞ্জিনিয়ার। পরবর্তীতে তাকে আমেরিকায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু অ্যান্টন গোপনে প্রযুক্তি চুরি করে বিক্রি করার চেষ্টা করে। সেই কারণে তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়। ইভানও একজন ইঞ্জিনিয়ার, তবে পাকিস্তানের কাছে প্লুটোনিয়াম সমৃদ্ধ হাতিয়ার বিক্রি করার কারণে তার 15 বছরের জেল হয়েছিল। আর এছাড়া তাদের সম্পর্কে আর কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তখন রডি এসে জানায় সরকারি লোক তোমার ঘরে ঢুকে তোমার স্যুট নিয়ে চলে যাবে, তুমি কিছুই করতে পারবে না। তুমি বুঝতে পারছো না কেন? কারণ তুমি বলেছিলে এই টেকনোলজি আগামী 20 বছরেও কেউ বানাতে পারবে না। কিন্তু এটা মিথ্যা, কারণ গতকালই একজন এমন একটি স্যুট বানিয়ে দেখিয়েছে। কিন্তু এই সময় টনিকে অনেক অসুস্থ দেখাচ্ছিল, কেননা টনির রিয়েক্টর খুব তাড়াতাড়ি খারাপ হচ্ছিল। অপরদিকে আমরা ইভান ও জাস্টিন হ্যামারকে দেখতে পাই। জাস্টিন হ্যামার ইভানকে তার আয়রনম্যান স্যুটগুলো দেখায়। এই সময় ইভান নিজের মতো কাজ করা শুরু করে, আর এতে জাস্টিন হ্যামার কিছুটা ভয় পেয়ে যায়। সে ভেবেছিল ইভান হয়তো তার স্যুট নষ্ট করে দেবে আর এতে তার মিলিয়ন মিলিয়ন ডলার নষ্ট হয়ে যাবে। কিন্তু ইভান মুহূর্তেই জাস্টিন হ্যামারের স্যুটের পাসওয়ার্ড হ্যাক করে ফেলে। ইভান জাস্টিন হ্যামারের কাছে জানতে চায় তুমি কি চাও। জাস্টিন হ্যামার জানায় টনির বরবাদি। ইভান বলে আমিও এটাই চাই আর আমি এটা করতে পারবো। যা শুনে জাস্টিন হ্যামার অনেক খুশি হয়। অন্যদিকে আমরা আয়রনম্যানকে একটি পার্টিতে দেখতে পাই, যেখানে টনি মদ খেয়ে মাতলামো করছিল। সেখানে পেপার পটস ও রডিও উপস্থিত ছিল। পেপার পটস তখন সিচুয়েশন কন্ট্রোলে আনার অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই এবার রডি টনির বাসায় গিয়ে একটি আয়রনম্যান স্যুট পরে আবার আসে সেই পার্টিতে এবং পার্টি থেকে সকলকে বের করে দেয় এবং টনিকে থামানোর চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে রডি ও টনি নিজেদের মধ্যে শক্তি প্রদর্শন করতে শুরু করে এবং সবকিছু ভাঙচুর করতে শুরু করে। আর এক পর্যায়ে টনি হেরে যায় এবং রডি চলে যায়।
কিন্তু রোডি সেই আয়রন ম্যান স্যুট নিয়ে চলে আসে তার বিমান বাহিনী ক্যাম্পে। আর টনি একটি রেস্টুরেন্টে এসে নিক ফিউরির সাথে দেখা করে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে হাজির হয় নাতাশা, যাকে দেখে টনি কিছুটা অবাক হয়। নাতাশা মূলত ফিউরির একজন এজেন্ট। সে এতদিন ফিউরির কথায় উকিল সেজে টনির সাথে ছিল। ফিউরি জানায়, তুমি তোমার আয়রন ম্যান স্যুট তোমার বন্ধুকে কেন দিয়েছ? টনি বলে, আমি তাকে দেইনি, রোডি আমার থেকে জোর করে নিয়ে গেছে। ফিউরি বলে, তুমি আয়রন ম্যান আর একজন সাধারণ মানুষ তোমার স্যুট নিয়ে গেছে, তা কিভাবে সম্ভব? নাতাশা জানায়, আয়রন ম্যানের অনুমতি ছাড়া এটা সম্ভব না। অপরদিকে আমরা জাস্টিন হ্যামার ও ইভানকে দেখতে পাই। জাস্টিন হ্যামার মূলত এমন একটি স্যুট বানাতে চেয়েছিল যা একজন মানুষ কন্ট্রোল করবে, কিন্তু ইভান এমন এক স্যুট বানিয়েছে যা নিজে নিজে চলবে, অর্থাৎ ড্রোন স্যুট। যা দেখে জাস্টিন হ্যামার কিছুটা রেগে যায়, কারণ সে চেয়েছিল একদম আয়রন ম্যানের মতো স্যুট, কিন্তু ইভান নিজের সিদ্ধান্তে অটল। অন্যদিকে রডি তার বসকে ওই আয়রন ম্যান স্যুট দেখায় যা সে টনির কাছ থেকে নিয়ে গিয়েছিল। রডির বস তখন এই আয়রন ম্যান স্যুটকে জাস্টিন হ্যামারের হাতিয়ারের প্রদর্শনীতে উপস্থাপন করতে বলে। রডি এই কাজে প্রথমে রাজি না হলেও সে তার বসের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর আমরা আবার টনি ও ফিউরিকে দেখতে পাই। ফিউরি টনিকে জানায়, তোমার রিয়েক্টর কোনো পরিপূর্ণ মেশিন না, কারণ তোমার বাবা এমন একটি রিয়েক্টর বানাতে চেয়েছিল যা নিউক্লিয়ার রিয়েক্টরকেও পেছনে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। টনি জানতে চায়, এই কাজে শুধু আমার বাবাই ছিল নাকি অ্যান্টনও ছিল? ফিউরি জানায়, তারা একসাথেই কাজ করত, কিন্তু অ্যান্টনের নজর ছিল টাকার উপর। আর তোমার বাবা যখন তা বুঝতে পারে তখন সে অ্যান্টনকে তার কোম্পানি থেকে বের করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার ছেলের সাথেই তোমার দেখা হয়ে গেছে। আর তোমার বাবার মতে তুমি একমাত্র ব্যক্তি যার কাছে এই রিয়েক্টরকে সম্পূর্ণ করার মতো জ্ঞান ও টাকা আছে। কিন্তু টনির মতে তার বাবা এটা বলতে পারে না, কারণ তার বাবা কখনো তাকে ভরসা করতো না এবং তাকে আদরও করতো না। ফিউরি বলে, তোমার এই ধারণা ভুল। আমি তোমার থেকে তোমার বাবাকে ভালো চিনি। সে শিল্ড এজেন্সির ফাউন্ডারদের একজন ছিল। এরপর ফিউরি টনিকে একটি বক্স দেয় এবং এই বলে চলে যায় যে, মনে রেখো আমার নজর সবসময় তোমার উপর থাকবে। এরপর নাতাশা টনিকে জানায়, আমরা সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছি, এখন বাইরের দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই বলে নাতাশাও চলে যায়, কিন্তু টনির উপর নজর রাখার জন্য একজনকে টনির সাথেই রেখে যায়। অপরদিকে আমরা রডিকে দেখতে পাই যে আয়রন ম্যান স্যুট নিয়ে কাজ করছিল। তখন সেখানে এসে হাজির হয় জাস্টিন হ্যামার। হ্যামার তখন রডিকে কিছু বন্দুক দেখায় যা সে আয়রন ম্যান স্যুটের সাথে সংযুক্ত করার জন্য নিয়ে এসেছিল। রডি তখন এসব হাতিয়ার নেয়ার জন্য রাজি হয়। অন্যদিকে টনি ওই বক্স খুলে তার বাবা রেখে যাওয়া কিছু ড্রয়িং, নোট এবং একটি ভিডিও রেকর্ড দেখতে পায়। ভিডিওতে তার বাবা তাকে জানায়, এইসব বোঝার জন্য তুমি এখন অনেক ছোট, তাই আমি তোমার জন্য এই ভিডিও রেকর্ড করে রেখে যাচ্ছি। আমি এসব কিছুই তোমার জন্য করেছি। আমি জানি তুমি আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবে। এরপর টনি রাস্তা থেকে কিছু স্ট্রবেরি কিনে পেপার পটসের সাথে দেখা করতে যায় তার অফিসে, কিন্তু পেপার পটস তখন ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। টনি তখন সেখানে তার বাবার স্টার্ক এক্সপোর্ট ডিজাইন দেখতে পায়। এরপর টনি পেপার পটসের কাছে ক্ষমা চায়, কারণ সে এতদিন কাউকে কিছু না জানিয়ে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু পেপার পটস তাকে ক্ষমা না করে অফিস থেকে চলে যেতে বলে। তখন নাতাশা এসে পেপার পটসকে জানায় 15 মিনিট পর আপনার ফ্লাইট। যা শুনে পেপার পটস অফিস থেকে বের হয়ে চলে যায়। এরপর টনি তার বাবার স্টার্ক এক্সপোর্ট ডিজাইন তার সাথে নিয়ে চলে আসে এবং বাসায় এসে সেই ডিজাইন নিয়ে কাজ করতে শুরু করে। এবং কিছুক্ষণ সেই ডিজাইন পর্যবেক্ষণ করার পর টনি এবার হাতে কলমে কাজ করতে শুরু করে দেয় এবং ধীরে ধীরে সে এমন একটি রিয়েক্টর কোড তৈরি করে ফেলে যা তার রিয়েক্টরকে আরও বেশি শক্তিশালী করে তুলবে, যেমনটা ফিউরি বলেছিল। অপরদিকে আমরা ইভানকে দেখতে পাই। সেও এই সময় তার স্যুট বানাতে ব্যস্ত। জাস্টিন হ্যামার যখন ইভানকে ফোন করে কাজের আপডেট জানতে চায়, ইভান জানায় তোমার ড্রোন বানানো যাবে না। যা শুনে জাস্টিন হ্যামার অনেক রেগে যায় এবং ইভানের সাথে দেখা করতে চলে আসে। তখন জাস্টিন হ্যামার ইভানের সাথে রাগ দেখিয়ে তার সব কিছু এমনকি কাপড় চোপড় সহ কেড়ে নেয় এবং ইভানকে পাহারা দেওয়ার জন্য ইভানের রুমে দুজনকে রেখে যায়। আর জাস্টিন হ্যামার চলে যাওয়ার পর ইভান ওই দুজন গার্ডকে মেরে টনিকে ফোন দেয়। টনি এ সময় ইভানের লোকেশন বের করার অনেক চেষ্টা করতে থাকে। অপরদিকে ইভান টনিকে বলে, তোমার পরিবার আমার বাবার সাথে 40 বছরে যা করেছে আমি তা 40 মিনিটে করব। টনি এ সময় ইভানকে মুখোমুখি লড়াই করার প্রস্তাব দেয়, কিন্তু অনেক চেষ্টার পরেও সে ইভানের লোকেশন খুঁজে পায় না। হঠাৎ তার মনে পড়ে জাস্টিন হ্যামারের হাতিয়ার প্রদর্শনীর কথা। এই সময় টনি প্রথমবারের মতো তার রিয়েক্টর ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, যা ছিল অনেক রিস্কি। তবে শেষ পর্যন্ত টনির নতুন রিয়েক্টর তার শরীরের সাথে ফিট হয়ে যায়। অন্যদিকে আমাদের জাস্টিন হ্যামারের হাতিয়ার প্রদর্শনী দেখানো হয়, যেখানে পেপার পটস ও নাতাশা উপস্থিত ছিল। অনুষ্ঠানে জাস্টিন হ্যামার বলে, আগে যুদ্ধে আমাদের যুবকরা নিহত হতো, কিন্তু এরপর আমাদের সামনে হাজির হলো আয়রন ম্যান। কিন্তু আয়রন ম্যানের টেকনোলজি আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে, যা খুবই খারাপ। কিন্তু আমি আজ আপনাদের সামনে আমেরিকান সেনাবাহিনীর এক নতুন চেহারা উপস্থাপন করব, আর তা হলো দি হ্যামার।
এরপর সকলের সামনে উপস্থিত করা হয় জাস্টিন হ্যামারের বানানো স্যুটগুলো এবং তার সাথে উপস্থিত করা হয় আয়রন ম্যানের মডিফাই স্যুট যা রডি টনি থেকে নিয়ে এসেছিল। আর তখনই সেখানে এসে হাজির হয় টনির আয়রন ম্যান। টনি এ সময় রডিকে জানায় আমরা বিপদে আছি, কিন্তু রডি টনিকে বলে এখানে অনেক সাধারণ মানুষ আছে, উল্টাপাল্টা কিছু করিস না। টনি বলে আমি তাদের বাঁচাতে চাই আর 5 মিনিটের মধ্যেই সকলকে এখান থেকে বের করতে হবে, কিন্তু রডি টনির কথা বিশ্বাস করে না। তখন টনি বলে জাস্টিন হ্যামার ইবানের সাথে মিলে কাজ করছে, যা শুনে রডি অনেক অবাক হয়, কেননা সকলেই জানে ইবান মারা গেছে। তখন টনি জাস্টিন হ্যামারের কাছে জানতে চায় ইবান কোথায়। অপরদিকে ইবান বসে বসে সেখানকার সকল স্যুট এমনকি রডির স্যুট সহ হ্যাক করে ফেলে। তখন রডি টনিকে জানায় এখানকার সকল সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে, এখান থেকে চলে যাও। টনি তখন দ্রুত সেই প্রোগ্রাম থেকে চলে আসে, কিন্তু ইবানও সকল স্যুট টনির পিছনে পাঠায়। রডি তখন কিছু করতে না পারলেও বিভিন্ন তথ্য দিয়ে টনিকে সাহায্য করতে থাকে। অপরদিকে জাস্টিন হ্যামারও বুঝতে পারছিল না এসব কিভাবে হচ্ছে, কেননা সে তো ইবানকে বন্দি করে রেখেছিল। নাতাশা তখন জাস্টিন হ্যামারকে মেরে জানতে চায় এইসবের পিছনে কার হাত। জাস্টিন হ্যামার জানায় ইবান। এই সময় নাতাশা জাস্টিন হ্যামারের থেকে ইবানের লোকেশন নিয়ে ইবানের কাছে যেতে শুরু করে, আর পেপার পটস পুলিশ এনে জাস্টিন হ্যামারকে পুলিশের কাছে তুলে দেয়। অন্যদিকে রডির আয়রনম্যান স্যুট একের পর এক টনির দিকে গুলি ছুটতে থাকে। টনি কিছুতেই তাদের পিছু ছাড়াতে পারছিল না, এমনকি জাস্টিন হ্যামারের স্যুটগুলো মাটি থেকে টনির দিকে গুলি ছুটতে থাকে। এই সময় প্রোগ্রামের সকলে ছুটাছুটি শুরু করলে অনেকে সেখানে আহত হয়। হঠাৎ একটি স্যুট একটি বাচ্চাকে আক্রমণ করার চেষ্টা করলে টনি এসে বাচ্চাটিকে রক্ষা করে এবং সেই সাধারণ মানুষের থেকে দূরে যেতে শুরু করে যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। টনি এই সময় কৌশলে ইবানের কিছু স্যুট ধ্বংস করে। অপরদিকে ইবান তার সকল স্যুট টনির পেছনে লাগিয়ে দেয়, তবে এক সময় টনি অনেকগুলো স্যুট ধ্বংস করতে সক্ষম হয়। অপরদিকে নাতাশা গাড়িতে করে ইবানের লোকেশনে যেতে শুরু করে। নাতাশা ইবানের লোকেশনে পৌঁছানোর সাথে সাথেই সেখানে একটি অ্যালার্ম বেজে ওঠে, যা দেখতে পায় ইবান। এই সময় জাস্টিন হ্যামারের লোকজন নাতাশাকে বাধা দেওয়ার চেষ্টা করলে নাতাশা তাদের সকলকে মেরে সামনে এগিয়ে যেতে শুরু করে। এই সময় নাতাশার অ্যাকশন দেখেই বোঝা যায় সে কোনো সাধারণ মেয়ে না, তবে নাতাশা ইবানের কাছে পৌঁছানোর আগেই ইবান সেখান থেকে চলে গিয়েছিল। অন্যদিকে রডি আক্রমণ করে বসে টনির উপর, এতে টনি মাটিতে পড়ে যায় এবং রডি টনির দিকে গুলি ছুটতে থাকে। তবে নাতাশা ইবানকে না পেলেও সে ইবানের কম্পিউটারের মাধ্যমে রডির স্যুট ঠিক করতে শুরু করে এবং এক পর্যায়ে রডির স্যুট ঠিক করতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ইবানের আরও কিছু স্যুট টনির দিকে আসতে শুরু করে, যা টনিকে জানায় নাতাশা। তখন রডি ও টনি আলোচনা করতে শুরু করে তারা কে কোন পজিশনে অবস্থান করবে শত্রুর মোকাবেলা করার জন্য। কিন্তু এরই মধ্যে ইবানের স্যুট সেখানে এসে হাজির হয় এবং চারদিক থেকে তাদের দুজনকে ঘিরে ফেলে এবং গুলি করতে শুরু করে। তারা দুজনে একে একে ইবানের অনেক স্যুট ধ্বংস করতে শুরু করে, কিন্তু স্যুটের সংখ্যা অনেক বেশি থাকায় টনি তার লেজার পাওয়ার ব্যবহার করে এবং এক মুহূর্তেই সকল শত্রুকে ধ্বংস করে ফেলে, যা দেখে রডি পরের বার টনিকে এই লেজার ব্যবহার করতে বলে। কিন্তু টনি জানায় এই লেজার শুধু একবারই ব্যবহার করা যায়। আর হঠাৎ একটি স্যুট নিয়ে সেখানে এসে হাজির হয় ইবান। এই সময় রডি ও টনি ইবানকে আক্রমণ করলেও তারা ইবানের কিছুই করতে পারে না, কারণ ইবানের স্যুট ছিল অনেক শক্তিশালী। অপরদিকে ইবান তার ইলেকট্রিক চাবুক দিয়ে রডি ও টনির উপর আক্রমণ করতে শুরু করে। এই সময় তাদের স্যুট অনেক ক্ষতিগ্রস্ত হয়। তারা দুজনে অনেক চেষ্টা করেও ইবানের সাথে পেরে উঠছিল না, তাই এবার তারা দুজনে ইবানের চাবুককে দুদিক থেকে টেনে ধরে তাদের দুজনের হাত মুখোমুখি করে ইবানের উপর একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। এতে ইবানের স্যুট নষ্ট হয়ে যায় এবং ইবান মাটিতে পড়ে যায়, কিন্তু ইবান জানায় তোমরা হেরে গেছো। আর হঠাৎ ইবানের সকল স্যুটের রিয়েক্টর রেড অ্যালার্ম দিতে শুরু করে, যা দেখে রডি জানায় এগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, তাই আমাদের দ্রুত পালাতে হবে। অপরদিকে আমরা পেপার পটসের সামনেও একটি স্যুটের রিয়েক্টর দেখতে পাই, যা কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হবে। আর হঠাৎ টনি এসে পেপার পটসকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এরপর টনি আবার ফিউরির সাথে দেখা করে। তখন ফিউরি টনিকে একটি রিপোর্ট দেখায়, যা নাতাশা টনির উপর বানিয়েছে। রিপোর্ট অনুযায়ী টনি মাঝে মাঝে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, নিজেই নিজের ক্ষতি করে, নিজেকে অনেক পাওয়ারফুল মনে করে। এমনকি অ্যাভেঞ্জার ভর্তি হওয়ার জন্য টনি যোগ্য নয় বলে জানানো হয়, যা দেখে টনি অনেক অবাক হয়। ফিউরি তখন টনিকে অ্যাভেঞ্জারের একজন সৈনিক বানাতে চায়। তখন টনি একটি শর্ত দেয়, আর তা হলো রডি ও তাকে জাতীয় সম্মাননা প্রদান করতে হবে। ফিউরি এতে রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই রডি ও টনিকে জাতীয় সম্মাননা দেওয়া হচ্ছে, আর এরই মাধ্যমে আয়রন ম্যান 2 মুভির গল্প শেষ হয়। অবশেষে মুভিটির গল্প কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। আর এমন সব দারুণ দারুণ মুভির গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর অ্যাভেঞ্জারের শুরু থেকে শেষ পর্যন্ত সকল মুভির গল্প ক্রমানুসারে পেয়ে যাবেন আমাদের প্লে লিস্টে। ধন্যবাদ।